গত 5 তারিখে জননেত্রী শেখ হাসিনার একটি প্রেস কনফারেন্স হয়েছে এফসিসি তে, এবং সেই প্রেস কনফারেন্সে সরাসরি উপস্থিত ছিলেন আমাদের গৌতম লেহরি দাদা। ওনাকে সকলে চিনেন, পরিচয় দেওয়ার প্রয়োজন আর বোধ করি না। 2024-এর 5ই আগস্ট আইএসআই আমেরিকা একজোট হয়ে আওয়ামী লীগ সরকারকে ফেলেছিল। আবার এই 5ই আগস্ট 2 বছর পরে শেখ হাসিনা ওই দিনই প্রেস কনফারেন্সে এসে সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া, কথা বলা, তিনটাকে যদি একই লাইনে মিলে কিছু কি মিলানো যাচ্ছে কি? ওয়াকারুজ্জামানও ওয়াশিংটনের ঘনিষ্ঠ ছিলেন, এবং তাকে যদিও আমেরিকা কখনোই সবসময় প্রকাশ্যে কোনো সেনা শাসন পছন্দ করে না, তারা চায় কোনো না কোনো ভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকুক, তার আড়ালে সেনা থাকুক। এখন ফলে সেনা অভ্যুত্থান এরকম কিছু ঘটবে কিনা, ঘটলেও সেটা আমেরিকা চাইবে কিনা সেটা সম্পর্কে আমি নিশ্চিত নই। তবে এটা ঘটনা যে ওয়াকারুজ্জামানের ভবিষ্যৎটা কিছুদিনের মধ্যেই নির্ধারিত হতে চলেছে। হয় তিনি তো এমনি আগামী বছর তার অবসর নেওয়ার কথা, অবসর নিয়ে কি করবেন, অবসর নিয়ে কি তিনি অন্য কোনো ভূমিকায় আসতে পারেন, সেক্ষেত্রে ওয়াশিংটনের একটা সবুজ সংকেত প্রয়োজন। হয়তো সেটা সিঙ্গাপুরে আলোচনা চলছে, সেটা এখনো প্রকাশ্যে আসেনি, সেটা এলে তখন হয়তো জানা যেতে পারে। দাদা, এই যে ওই দিন 5 তারিখের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি যতটুকু জানি যে আপনারা সাংবাদিকরা এরপর প্রায় 2-3 ঘন্টা ওখানে বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করছেন, বিদেশি সাংবাদিক আপনারা সব। 5 তারিখের এই প্রেস কনফারেন্সের পরে আন্তর্জাতিক মিডিয়ার যারা উপস্থিত ছিলেন ওদের মনোভাব কি বুঝতে পারলেন আপনি? ওদের মনোভাব হচ্ছে ওরা ন্যাচারালি খুবই অভিভূত যে শেখ হাসিনা তার পক্ষে যতগুলো সম্ভব প্রশ্নের তিনি জবাব দিয়েছেন, সে পছন্দ হোক না হোক, কিন্তু সেটাকে তার গুরুত্ব দিয়ে তারা প্রকাশ করেছেন। ভারতের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, অন্যত্রও প্রকাশিত হয়েছে, আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশিত হয়েছে, পশ্চিমা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এবং তারা হয়তো আরেকটু সাংবাদিক সুলভ আগ্রহের কারণে তারা জানতে চাইছিলেন যে তিনি কবে ঠিক যাবেন। সেই প্রশ্নটার উত্তর সরাসরি তো শেখ হাসিনা দেননি, তিনি বলেছেন বিজয়ের মাস সব যাবে। এইটুকু ছাড়া আর কোনো আক্ষেপ আমি ওটা দেখিনি। তার কারণ হচ্ছে, যেটা একজন যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডের ওপরে ক্ষমা চাইবেন কিনা, তো তার উপরে সজীব ওয়াদের জয় যে জবাব দিয়েছেন, সেই জবাবের তো তাতে মনে হয়নি যে সে জবাবের উপরে আর কোনো প্রশ্ন থাকতে পারে। কারণ জয় বলেছেন যে আওয়ামী লীগের আমলের হত্যাকাণ্ডগুলো হচ্ছে হত্যা, আর আওয়ামী লীগ চলে যাওয়ার পর যে হত্যাকাণ্ড হলো, যে পুলিশরা মারা গেল, তাদের হত্যাকাণ্ডটা হত্যা নয়, সেই বিচার হবে না, তার জন্য কেউ ক্ষমা চাইবে না। বরঞ্চ সেই বিচার হবে না বলে ইউনূস তো দায় মুক্ত একটি আইন পাশ করলেন, এবং সেই আইনটা বর্তমান সরকারও মেনে চলছে, তাই না? সুতরাং আওয়ামী লীগের সময়কার মৃত্যুটা মৃত্যু, আর বাকি সময়ের মৃত্যুটা মৃত্যু নয় বা হত্যা নয়, এটা কেমন ধরনীয় বলে সবটাই হোক, বিচার হোক, তাই না? তাহলেই তো বোঝা যাবে। ওনার এই সজীব ওয়াজেদ জয়ের এই কথাটার পরে আসলে, এবং আজকে একটা ফটোকার্ড দেখার পরে আমার মাথায় যেটা চিন্তা আসছে, আপনাকে আগে একটা ফটোকার্ড দেখায়। প্রথম হচ্ছে যে এই যে সালাউদ্দিন আহমেদ গুম, শেখ হাসিনা, কামাল, জিয়াউল হাসানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। সালাউদ্দিন মানে হচ্ছে শিলং সালাউদ্দিন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী। উনি ইন্ডিয়াতে থেকে উনি নাকি গুম ছিলেন। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এটা আজকে একটা পত্রিকার খবর, 121 জন আওয়ামী লীগ মন্ত্রী এমপি কারাবন্দী রয়েছে। 300 এমপির মধ্যে বাকি যারা আছে, অনেক মন্ত্রী, অনেক সংসদ সদস্য, নেতা কর্মী কোথায় আছে কেউ জানে না। কেউ বলে ইন্ডিয়াতে, কেউ বলে সিঙ্গাপুর, দুবাই। তাহলে তো এরাও 24-এর 5ই আগস্ট সকলকেই গুম করা হয়েছে নাকি? সালাউদ্দিনেরটা না, তার চেয়েও বড় কথা হচ্ছে যে জেলের মধ্যে মারা গেছেন, তো জেলের মধ্যে মারা গেছেন। তাহলে জেলের মধ্যে মারা যাওয়াটার কিন্তু হচ্ছে নিয়ম অনুসারে সেটা কিন্তু কাস্টোডি ডেথ। কাস্টোডি ডেথ মানে তার একটা ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি হওয়া উচিত।
সেটাও তো হয়নি। মানে আইনের শাসন না থাকলে যা যা হয় তাই তাই ঘটছে। ফলে যে কথাগুলো আপনি বলছেন যে আরো অনেকে নিখোঁজ, যারা ভারতে আছেন এটা তো ভারত সরকার জানে, তাই না, কারা এখানে আছেন, কারা থাকছেন, যেসব মন্ত্রী নেতা ইত্যাদি। কিন্তু বাকি অনেকে আছেন, এটা ঘটনা যে তারা তো সত্যিই নিখোঁজ। তারা কি গুম খুন হয়েছেন নাকি তাদের আটকে রাখা হয়েছে? যেমন আমি দেখছিলাম ওই ফরহাদ মাজার বোধহয় একটা গুম খুন নিয়েও মন্তব্য করেছেন কিছু একটা, যে সেইগুলো যদি হয়ে থাকে তাহলে সেই সব গুম খুনের ছবিতে হঠাৎ তোয়ালে কেন দেখা যাচ্ছে, পাখা কেন দেখা যাচ্ছে, মানে সেই ছবিগুলো কি পরে তৈরি করা হয়েছে? সবটাই তো পরে। যেটা বলা হয় যে শেখ হাসিনাকে তারা চাইছেন, তো কিন্তু শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন তখন তো তিনি অপরাধী না, তার বিরুদ্ধে যে অপরাধ সেটা তো পরবর্তী বিষয়। কিন্তু আমরা যেটা বলি যে এটা ইউনুসেরই শাসনের এক্সটেনশন চলছে এখন, তার বড় প্রমাণ হলো ইউনুস যে আইসিটি তৈরি করেছিলেন, যে আইসিটি কি সম্পূর্ণ আন্তর্জাতিক বিধি বহির্ভূত একটা আইসিটি, সেটাকে তো এখন এরা মানছেন না। সেটাকে কিন্তু ধরে তারা বলছেন তিনি ফাঁসির আসামি। ফাঁসির আসামি সেটা তো ইউনুস আমলে হয়েছে, সেটাকে বিচার হয়েছিল, একজনের অবর্তমানে বিচার হয়েছিল। সেটা কি বিচার ব্যবস্থা, সেটা কি সঠিক বিচার? সেটা তো ফ্যাসিস্ট আমলে যা হয়ে থাকে তাই হয়েছে, ঠিক আপনাকে বিচারের কোনো সুযোগ দেওয়া হবে না, আমি রায় বলে দেবো, সোজা কথা, রায়টা গোটা থেকেই ঠিক হয়ে আছে। সেটা তো আর ন্যায় বিচার হলো, তাই না? আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নিয়ম অনুসারে তার যা নিয়ম কানুন রয়েছে সেই অনুযায়ী কি ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল? তো হয়নি, এই নিয়ে তো অনেক প্রশ্ন আছে। কিন্তু দেখা যাচ্ছে বিএনপি সরকার সেটাকেই মানছেন, সেটাকেই বলে যাচ্ছেন, তাই না? হ্যাঁ রাশেদ ভাই। দাদা, এই যে আরেকটা জিনিস, এটা একটু ইন্টারন্যাশনালি যে সৌদি আরব একটা ইয়ে করেছে, টাই আপ করেছে, বাংলাদেশ সহ অনেক 19টা দেশ জয়েন করেছে। আজকে কিন্তু ইরান অলরেডি সরাসরি হুমকি দিয়েছে যে টাই আপের ব্যাপারটা, যে এটা ওরা অন্যভাবে দেখছে। বাংলাদেশের উপরে কি কোনো ইম্প্যাক্ট আসতে পারে এতে? না, বাংলাদেশের যে সমস্ত জাহাজে বাংলাদেশের পণ্য আসার কথা হরমুজ প্রণালী দিয়ে, সেগুলো ইরান অনুমতি দেবে না, বা জোর করে পাঠানোর চেষ্টা হলে সেগুলোকে ইরান ধ্বংস করে দিতে পারে। ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এরকম একটা মানে যে সামরিক জোটে, একটা মানে যে সামরিক জোটটার জাতিসংঘের অধীনে নয়, সেই ধরনের সামরিক জোটে অংশগ্রহণ করাটা, এটা বাংলাদেশ আমার মতো একটা বড় ধরনের ঝুঁকি নিয়েছে। মানে যারা মুখে এত কথা বলেন তারা নাকি ফিলিস্তিনের পক্ষে, কিন্তু এটা তো ইসরায়েলের পক্ষে চলে যাওয়া হলো। তাহলে বাংলাদেশ কি শিবির পরিবর্তন করছে? বাংলাদেশ কি এখন ইসরায়েলের পক্ষে যাচ্ছে? সেটা একটা বিষয়, কিন্তু এটা ভাবার বিষয় আছে। বাংলাদেশ তার কিন্তু পররাষ্ট্র নীতি পরিবর্তন করছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেবল ভারত বিরোধিতা নয়, সে আন্তর্জাতিক ক্ষেত্র যে ধরনের সামরিক জোটে, আগে কিন্তু কোনো সামরিক জোটে সামিল হতো না বাংলাদেশ। শেখ হাসিনার সময় শেখ হাসিনা কিন্তু কোয়াডে যুক্ত হতে চাননি, যদিও কোয়াড কোনো সামরিক জোট নয় তা সত্ত্বেও। কিন্তু পরবর্তীকালে এখন আমরা দেখছি যে বাংলাদেশ কিন্তু সামরিক জোটে ঢুকছে, এবং যে সামরিক, তারপরে বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটা তো অন্য দেশের কাছে তারা তাহলে বিক্রি করে দিচ্ছেন, অথচ অভিযোগ করতেন শেখ হাসিনার ব্যাপারে। এটাতে বাংলাদেশের জন্য আমার মনে হয় খুবই একটা বিপদ সংকেত। এটা বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাবে আমি জানি না। মরিয়া হয়ে তারা কোনোভাবে নিজেদের সরকার টেকানোর নাম করে যেটা করতে চলেছেন অগণতান্ত্রিক পথে, এটা বাংলাদেশের পক্ষে সঠিক কোনো আমি ভবিষ্যৎ দেখছি না আর কি। এটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, কোনো সন্দেহ। দাদা, আমরা একটা কথা বলি যে শকুন যত উপরে উঠবে উঠুক, তার চোখ নাকি একদম নিচে থাকে যে কি হচ্ছে ঘটনা। তো আমরা সাংবাদিকদের বলি যে সাংবাদিকরা যেভাবেই কথা বলুক বা বসে থাকুক, ওনাদের কনসেন্ট্রেশন বা চোখ থাকে যে সামনের ব্যক্তিটি কিভাবে কথা বলছেন, মানে তার খুঁটিনাটি বিষয়গুলো ধরার জন্য। 5 তারিখের এই প্রোগ্রামে নেত্রী যেভাবে কথা বলেছেন বা যা কিছু বলেছেন, কনফিডেন্স লেভেল বা উনি দেশে ফিরে আসার
যে ইয়েটা আকাঙ্ক্ষা তাতে আসলে কতটুকু দেখলেন? না, সেটা তো তিনি সুদৃঢ়ভাবেই বলেছেন। তিনি তো বলেছেন তিনি রাজনীতি করার জন্য যাচ্ছেন না, যেটা বলা হচ্ছে যে তাকে রাজনীতি করতে দেওয়া হয়েছে। তিনি তো রাজনীতির কথা বলেননি, তিনি বলেছেন মানুষ দুঃখে আছে, কষ্টে আছে, তার পাশে আমি থাকতে চাই। আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যাচ্ছি না, বা কালকে গিয়ে তারেক রহমান সরকারকে উৎখাত করে নতুন নির্বাচন করে ক্ষমতায় যাবো সে কথাও বলেন। উনি বলছেন আমি যাচ্ছি মানুষের পাশে, আমার অনেক দিন হয়ে গেছে, 2 বছরের উপর, আমার দেশের মানুষ আমায় চাইছে, ফলে আমাকে সেখানে যাওয়া উচিত। এবার আমার প্রশ্নটা হচ্ছে, ধরুন শেখ হাসিনা সেখানে যদি গেলই শেষ পর্যন্ত, তাহলে তার বন্দি প্রত্যার্পণের দরকার পড়ছে না, তারা তো তাকে পেয়াচ্ছেনি সেখানে, তো সেই অনুসারে তারা ব্যবস্থা যা যা নেওয়ার দেবেন, তো সেটার জন্য কিন্তু প্রস্তুত আছেন, তাই না? এখন সেটা যদি তারা ভাবছেন যে এখানে বসে এটা করছেন, সেরকম কিছু নয়, এটা রাজনীতি করছেন, রাজনীতির কথা তো উনি বলেন এটা। আর মত প্রকাশের স্বাধীনতা তো ভারতে আছে, তাই না? আমরা তো কাউকে বলতে পারি না, যে সাংবাদিকদেরও বলতে পারি না, তাহলে আমরা সাংবাদিকরাই সরকারের বিরুদ্ধে বলতাম। যদি ফরেন কারেন্সি ক্লাবকে যদি নিষেধ করা হতো এটা করতে পারবেন না, তাহলে তো আমরাই সোচ্চার হয়ে সেদিন রাজপথে থাকতাম, শেখ হাসিনার জন্য নয়, আমাদের সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য। আর শেখ হাসিনা এখানে একজন অতিথি, তাকে কি করে বলা হবে যে তিনি কি বলবেন, আর কি তার স্ক্রিপ্ট সেটাও কি ভারত সরকার তৈরি করে দেবে, নাকি বিএনপির তৈরি করা স্ক্রিপ্ট তিনি কি রাষ্ট্রপতি যেভাবে ভাষণ দেন সেভাবে কি ভাষণ দেবেন নাকি? তিনি তার যে মত প্রকাশের অধিকার, তিনি সেটা মত প্রকাশ করবেন। তা সে মত প্রকাশে কেউ খুশি হতে পারেন, কেউ অখুশি হতে পারেন, সেটা দেখার তো ভারতের কাজ নয় না। ভারতের বক্তব্য হচ্ছে এখানে তিনি আওয়ামী লীগের নামে কোনো সাইনবোর্ড খুলে, কোনো অফিস খুলে, কোনো রাজনৈতিক আন্দোলন, প্রতিবাদ এসব করতে পারবেন। কিন্তু তার তো ব্যক্তি স্বাধীনতা আছে, সেই ব্যক্তি স্বাধীনতা অনুসারে তিনি যা করার করছেন। এটাকে রাজনৈতিক দৃষ্টিতে দেখাটাই আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। আর গোটা বিষয়টাকে শেখ হাসিনা কেন্দ্রিক করে ফেলছেন, যে শেখ হাসিনার নাকি কোনো গুরুত্ব নেই, শেখ হাসিনার নাকি ইররেলিভেন্ট, এখানে কেউ নাকি বাংলাদেশে চায় না। তারা মাথা কামাচ্ছেন কেন? শেখ হাসিনা কিন্তু চায় না, কেউ ইররেলিভেন্ট। আপনার তাকে নিয়ে তো সকাল সন্ধ্যে ভাই ভেবেই চলেছেন। যতটা না মানে আওয়ামী লীগ ভাবছে, আওয়ামী লীগের কিছু কিছু একটা ব্যাপার বলে রাখা ভালো, এই প্রসঙ্গে সুযোগ এলো বলে। আওয়ামী লীগের কিন্তু সেই সময় যে ঘটনা 2024, তাতে অনেকেরই সন্দেহ যে কিছু আওয়ামী লীগের লোক তারা হয়তো ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এবং তারা একটা ষড়যন্ত্রকারী রোল প্লে করেছেন। কারা নিশ্চিত নয়, ভবিষ্যতে শেখ হাসিনা কোনোদিন একদিন তদন্ত করে বের করবে কারা তারা। কিন্তু আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, এটা আমার বলতে আমার খারাপ লাগছে, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি, এখনো কিন্তু সেই ধরনের কিছু লোক আছে যারা আওয়ামী লীগের নাম করে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং বিরূপ প্রচার করছেন, এমনকি বহু তথ্য বিরোধীদের হাতে তুলে দিচ্ছে। এদের সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্ব তখনও যেমন সতর্ক ছিলেন না কিছুটা, আজও তেমনি অনেকটা সতর্ক নন। কারণ শেখ হাসিনার সঙ্গে কারা দেখা করছেন, কারা কথা বলছেন, সেই তালিকা মানে আমি এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও আমি জানি না, কিন্তু আমি দেখছি বাংলাদেশের একটা বিশেষ দলের মুখপাত্র প্রায় কার্যত সংবাদপত্রের নামে তাতে সমস্ত বিশদ বেরিয়ে যাচ্ছে, এবং বেরোচ্ছে মানে কি, সেটা কেউ তো এখান থেকে ভেতর থেকেই দিচ্ছে, তাই না? তার মানে আওয়ামী লীগের মধ্যেও একটা সোর্সের মধ্যে ভুল আছে, তো সেটা এখনো কিন্তু আইডেন্টিফাই করার প্রয়োজন আছে, তা নাহলে কিন্তু বিপদ আরো হতে পারে। সতর্ক হওয়া দরকার, এটা কারা, এটা চিহ্নিত করা দরকার। কারণ কারা দেখা করবেন এই তালিকাটা শেখ হাসিনা তৈরি করে, এবং শেখ হাসিনা সেই তালিকাটা ভারতীয় নিরাপত্তা এজেন্সির হাতে দেন, বা আরো কারুর কাছে দেন। এরকম যারা তালিকা পান তাদেরই কেউ কি এটা ফাঁস করে দিচ্ছেন। এটা আমার মানে আজকের পর থেকে এটা মাথায় ঢুকেছে, এবং আমি বেশ চিন্তিত। এবং আমার মনে হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা প্রয়োজন আছে। তিনি ঘন ঘন যাতে দেখা না যায় সেরকম হওয়াটাই বাঞ্ছনীয়। কোন একটা কত ষড়যন্ত্র দানা বাঁধছে, সেটা দেখে আমি কিন্তু খুব আতঙ্কিত। ভাই দাদা, এই যে আমাদের বাংলাদেশের আজকের বিভিন্ন পত্রিকা, এমনকি বিবিসি বাংলাতেও এই নিউজটা করা হয়েছে যে ভারত সরকার শেখ হাসিনা
কে আর বহন করতে চাচ্ছেন না। তার কারণ হচ্ছে ওনারা যে যুক্তিটা দিয়েছে, রণধীর জয়সওয়াল 4 দিন আগে বলেছিলেন যে শেখ হাসিনা কোথায় কি বলবে এটা তো ভারত সরকারের কোনো বিষয় নেই। সেই আজকে নাকি আবার উনি বলেছেন যে শেখ হাসিনা কি বলেছেন তা ভারত সরকারের দায় দায়িত্ব নাই। ওনারা বুঝাতে চাচ্ছেন যে হঠাৎ করে রণধীর জয়সওয়াল কেন আজকে আবার সাংবাদিক সম্মেলন করতে হবে, যদি ওনারা আসলে ওইভাবে। একেবারে ভুল ধারণা, এটা বাংলাদেশের লোকেরা জানে না। আমাদের এখানে সপ্তাহে 2 দিন ব্রিফিং হয়, একদিন মঙ্গলবার, একদিন শুক্রবার। শুক্রবারে এই প্রশ্নটা হয়েছে, যেহেতু বাংলাদেশ সরকার একটা প্রতিবাদ করেছে, সেই জন্য সেই প্রশ্নটা সাংবাদিকরা করেছে। তখন উনি বলছেন যে আমি আগেও বলেছি, আবার বলছি, এই সাংবাদিক বৈঠকের সঙ্গে ভারত সরকারের কোনো হাত নাই। কিন্তু এবং এখানে তিনি যা বলেছেন তার সঙ্গে আমরা সহমত নাই। এছাড়া তারা কি বলবে যে আমরা সহমত? তো সহমত হলে তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়, তাই না? সেটা তো সম্ভব নয়। এটাকে অযথা বিবিসি বাংলা, আমার জানি না, আমার সঙ্গে অনেকেরই কথা হয়, বিবিসি বাংলার সাংবাদিকের সঙ্গে কথা হয়। এখন ওই সংবাদপত্রে, সংবাদ গোষ্ঠীতে ওই ধরনের সংবাদ না ছাপলে ছাপা হবে, কি করা যাবে? তাকে ওইভাবে কোথাও কোনো সূত্র আছে শেখ হাসিনাকে ভারত চায় না? কেউ বলেছেন? ভারত সরকারের কোনো আধিকারিক বলেছেন? তিনি ইন্টারপ্রেট করছেন না। কে বলেছেন যে ভারত সরকার চায় না? ভারত সরকার চায় না এটা কাউকে বলতে হবে তো। তিনি বসে বসে একটা মন গড়া কথা বলে দিলেন, তাই না? আমার বক্তব্য হচ্ছে, আমাকেও খবরটা অনেকে বাংলাদেশ থেকে পাঠিয়েছে। আমি বলেছি খবরের সোর্স কি, সোর্সটা তো জানা দরকার, তাই না? আমি যদি কিছু লিখি বা কিছু বলি, তাহলে আমি কাউকে একটা কোট করে বলবো, তাই না? তো সেই কোটেশন নেই, কিছু নেই, কারণ ওই ধরনের খবর ছাপা, কারণ খবরটা কেন হয়েছে জানেন? হচ্ছে এই কারণে বিবিসি বহু তর্ক বিতর্কের পর শেখ হাসিনার প্রেস কনফারেন্সটা দেখাতে বাধ্য হয়েছিল, এবং তাতে লাইভ 2 কোটি লোক দেখেছে বিবিসি থেকে। 2 কোটি লোক বিবিসি দিকে, সমগ্র সারা পৃথিবী জুড়ে তো 44 কোটি, কিন্তু তার মধ্যে বিবিসিরই 2 কোটি অবদান আছে। এবং তখন যখন দেখেছে তারা যখন এতটা করে ফেলেছে, তাহলে এবার একটা কাউন্টার করতে হয়, ব্যালেন্স করতে হয়। ব্যালেন্স করতে গিয়ে ও ঠিক আছে, শেখ হাসিনা যা বলেছেন, ভারত একমত নয়, ভারত চায় না, এটা বলে আবার তাদের যে কনস্টিটুয়েন্সি, যেটা তাকে স্যাটিসফাই করা হয়। সেটা এর মধ্যে কোনো আমাকে কেউ যদি বলেন যে একটা সত্যতা আছে, এত বড় সোর্স বিবিসির আছে, আমার ভারতে তো মনে হয় না। আমি অন্তত সকাল থেকে রাত অনেকে নানাবিধ জায়গায় কথা বলি, ভারত সরকারের সঙ্গে কথা বলি, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অফিস আছে সেখানে কথা বলি, যদি বলেন গোয়েন্দা, তাদের সঙ্গেও কথা বলি। তাদের জানতে চেয়েছিলাম যে সত্যি এটা নিয়ে কি কোনো আপত্তি বা কিছু আছে, বলে কিচ্ছু আপত্তি নেই। ভারত, সোজা কথা হচ্ছে, আমি কয়েকজন এক্সপার্টের সঙ্গে কথা বলেছি, তার মধ্যে এক্সপার্ট একজন আমাকে বলেছেন, যিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ, তিনি বাংলাদেশের ওপরে কাজ করে থাকেন, বাংলাদেশ নিয়ে তিনি গবেষক। তিনি বলেছেন ভারত এটা ভারসাম্যের রাজনীতি করছে, ভারসাম্যের কূটনীতি। মানে বিএনপি কে অবজ্ঞা করছেন না, নির্বাচিত সরকার যখন তার সঙ্গে সরকারের সঙ্গে সমর্থন বা সহযোগিতা রাখার চেষ্টা করে যাচ্ছে। যেমন ডিজেল চেয়েছেন, ডিজেল হয়তো পাঠিয়ে দেবে, কিন্তু তাই বলে আওয়ামী লীগকে উপেক্ষাও করছে। দুটো এই ভারসাম্যের রাজনীতি। আওয়ামী লীগ দীর্ঘদিনের পুরনো বন্ধু, তাদের ভারত অনেক উপকৃত হয়েছে নিরাপত্তার দিক থেকে, ফলে তাকে ভুলে যাবে কি করে? তাকে ভুলে যাওয়া তো সম্ভব না। মানে এইটা বুঝতে পারছেন না। এর মানে এই নয় যে শেখ হাসিনা কালকে গিয়ে তারেক রহমানকে উৎখাত করে ক্ষমতায় বসবেন আর পেছনে ভারত থাকবে, এটা নয়। ভারত বলছে যে তিনি যা বলেছেন, তিনি তো যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তো আমরা জানতাম যে কি বলবেন, ফলে তো তার সঙ্গে তো আমরা আগেও বলেছি একমত, এখনো বলছি একমত। কিন্তু সেটা বলতেই হবে তাকে। তিনি যদি একমত হয়ে যান ভারত, তাহলে তো ভারত একটা পক্ষ নেওয়া হয়ে গেল না। ভারত তো কোনো পক্ষ নিচ্ছে না, ভারত তারেক রহমানকে উপেক্ষা করছে না। তারেক রহমানকে যে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রথম বিশ্বের প্রথম নেতা, আজ পর্যন্ত তার স্বীকৃতি পর্যন্ত ভারতে পাঠান। অনেকে হয় না যে আপনার চিঠি পেয়েছি, বিচার করে যাওয়া, স্বীকৃতিও দেন। ব্রিক্সের সভাপতি নরেন্দ্র মোদী, তিনি আমন্ত্রণ জানিয়েছেন বিমস্টেকের সভাপতিকে, যিনি তারেক রহমান। আজকে অন্য কেউ প্রধানমন্ত্রী হলে তাকেই করতেন।
এখন তার সেইটারও কোনো প্রাপ্তি শোক নেই, খালি বলা হচ্ছে যাবে কি যাবে না, হাসিনা থাকলে হবে না। আরে হাসিনা থাকলে ব্রিক্সের সদস্যপদ নেবেন না? এ তো অদ্ভুত বিষয়, তাই না? হাসিনা ভারতে আছে এই কারণে ব্রিক্সের সদস্যপদ নেওয়ার চেষ্টা করবেন না? তাই কি হয়েছে? ওটা বাংলায় প্রবাদ আছে না, চোরের উপর ভাগ রাগ করে মাটিতে ভাত খাওয়া। এই থালায় খাবো না, মাটিতেই খাবো, কারণ থালাটা যেখানে ওটাতে হাসিনা আছে। এ তো মানে ছেলে মানুষ, এ তো স্কুল কলেজ লাইফের কূটনীতি, এগুলো তো ম্যাচিওর কোনো কূটনীতির লক্ষণ নয়। আমার মনে হয় যেন ওনার উচিত এখন, যে উনি যখন লন্ডন থেকে বাংলাদেশ গিয়েছিলেন, ভারতীয় এয়ার স্পেসও ইউজ করা উচিত হয়নি, কারণ হাসিনা তো ভারতে। এখনো টোটাল এয়ার স্পেস ক্যান্সেল করা উচিত, যে আমরা ভারতীয় এয়ার স্পেস আর ব্যবহার করব না, আমরা অন্যদিকে ঘুরে আসবো। দাদা আপনাকে সর্বশেষ লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নেত্রী বলেছেন ডিসেম্বরের ভেতরে ফিরবেন, কিন্তু ওই দিনকার কথাই বলা হয়েছে যে বিজয়ের মাসে ফিরবেন। তাহলে আমরা মোটামুটি যদি ধরে নিতে পারি যে হয়তো ডিসেম্বরে ফিরবেন, যদি ওনাকে ঢুকতে দেওয়া না হয়, তাহলে কনসিকুয়েন্সটা কি হইতে পারে, আর ঢুকলে কি হতে পারে? না, আমার তো মনে হয় তারেক রহমান সরকার তাকে যদি একটা মানে স্পেস না দেন, কিন্তু বলছেন আমি সংঘাত চাই না, আমি তো রিকনসিলিয়েশন করতে চাই, একটা মিটমাটের জায়গা খুঁজতে চাইছি। মিটমাট যদি না করেন তাহলে প্রমাণিত হবে যে তারেক রহমান সরকার মিটমাট চান না, তারা সংঘাত চান। তাহলে সংঘাত হবে, সংঘাতের জন্য অপেক্ষা করতে হবে।